বুঝে ফেলছি যে এই মানুষটা তো প্রতিনিয়তই বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, হয়তো বা সে আগে দিয়ে দিছে। আমি কিন্তু এত বেশ বুঝে আমার মাথায় আমি নেইনি। তখন আমি কোনো কথা না বললাম, আমার বলতেছে যে কাবিনের টাকাটা নেন, এটা হচ্ছে আপনার ডেলিভারির টাকা, এটা আপনার পান, এটা আপনার অধিকার নেন। এই কথা বলে কাজে আমার হাতে টাকাটা দিছে। তো আমি বলতেছি যে আমি টাকাটা আমার লাগবে না, উনি যদি সেই ইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় টাকা লাগবে না। পরে উনি বলতেছে কেন নেবেন, এটা আপনার অধিকার। পরে আমি বলছি যে না। পরে আমার ভাই বলতেছে শর্মিলা নাও টাকাটা। পরে আমি ভাইয়ের দিকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শর্মিলা যখন তার স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হন, এরপরে যে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসতেছি, এখানে এই ভিডিওতে দেখুন শর্মিলা আলমের কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে কি পরিমাণ কাঁদাকাঁদি করতেছে। তো দেখুন ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমি একটা কথা শেয়ার করতে চাইতেছিলাম। চাই না আমি কারো বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু আমি কারো বিষয় নিয়ে কথা বলবো না, আমি আমার বিষয় নিয়ে কথা বলবো। তো হইতেছে কি, অনেকেই বলতেছে যে তুমি কাবিনের টাকা নিয়ে মজায় আসো, কাবিনের টাকা নিয়ে অনেক সুখে আসো, আনন্দেতে আসো। তাদেরকে বলতেছি আমি রোজার মাস শুরু হয়েছে পর থেকে কান্না করতে 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 এই পর্যন্ত উঠাইছি। এখন কি যেই মানুষটার সামনে বসে আমি কান্না করছি, মানুষটার পায়ে ধরে আমি কান্না করছি, তখনই মানুষটা বলে নাই। আর এখন আমি সোশ্যাল মিডিয়াতে যদি কান্না করে ভিডিও দিই, তখন সে বলে যে ওর চোখের পানি দেখে আপনারা বিশ্বাস করলেন ও কিরকম নেই, কিন্তু ওর আসল রূপ প্রকাশ পাইবেন। আচ্ছা, একের পর এক কথা বলে যেতেছে, একের পর এক করে আমার নামে এক রকমের কথা বলে যেতেছে। তারপরে আবার বলতেছে সে ডিভোর্স দেয় নাই, কিন্তু অথচ তার ফেসবুকে একবার না একাধিক ভার লেখা হয়েছে যে আমার সাথে তার সংসার হবে না, সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, একাধিক ভার। তো এবার আসল কথায় আসি। সেদিনকার কথা 2 তারিখে আমাদের বাসায় 6 জন সাংবাদিক আসছে। তো আসার পরে আমি বাসায় ছিলাম না, আমি আমার টান্টির বাসায় ছিলাম। আসার পরে বলতেছে যে এমন উনি তো আপনাদের নামে সংবাদ সম্মেলন বসাইবো, বাংলাদেশের সব সাংবাদিক সেখানে যাবে, আপনার মেয়ের নামে এগুলো বলবো। এত কিছু না করে একটা কাজ করেন, শর্মিলাকে নিয়ে আসেন, শর্মিলার একটা সাক্ষাৎকার দিন। তখন আমার বাবা বলছে অনেক বেশি কিছু হয়ে গেছে, আর সাক্ষাৎকার নিয়ে না, অনেক কিছু হয়েছে। ও যদি আমার মেয়ের নিয়ে সংসার না করে, আর যদি ডিভোর্স না হয়ে থাকে, প্রথম কথা বলছে যে সংসার না করে তাহলে কিছু একটা করুক, আর যদি ডিভোর্স যদি না দিয়ে থাকে তাহলে আমার একটাই অনুরোধ, ও আমার মেয়ের নিয়ে সংসার করুক, আমার বাবা বলছে। তারপরে দিয়ে যখন এই কথা বলে গেছে, আমার মা আবার আমার ডাকায় আনছেন, বাসায় এসে আমার পরে দিয়ে আমি আমাদের এলাকার একটা ভাইরা বলছি, ভাই এমন ও তো এগুলো করতেছে, দেখতেই তো আসেন সোশ্যাল মিডিয়াতে কি হইতেছে। তখন ভাই বলতেছে কি যে একটা কাজ করে শর্মিলা তুমি সমাধান করে আসো। আমি তো ভাইয়া যদি সে আমাকে ডিভোর্স না দিয়ে থাকে তাহলে আমি তার সাথে সংসার করবো, আর যদি সে ডিভোর্স দিয়ে থাকে তাহলে এই জায়গায় আমার কিছু বলার নাই। আর হচ্ছে কি, যদি সে ডিভোর্স না দিয়ে থাকে বা সে আমার সাথে সংসার করবে এমন কিছু বলে থাকে, তাহলে আমার কাবিনের টাকা লাগবে না, সমাধান করে আসতে পারে। যদি সেই ভাইয়ার এটা জিজ্ঞেস করা হয়, সে ভাইয়াও বলবো যে আমি এই কথাটাই বলছি। পরে ভাইয়া ওরে ফোন দেওয়ার পরে বলছে যে তুমি তোর ডিভোর্স দিচ্ছ, বলছে না আমার ডিভোর্স হয়নি। তারপরে বলতেছে যে ঠিক আছে তাহলে আমরা কালকে আসি, কি একটা সমাধান দিবা, দিও আমরা সামনাসামনি। পরে বলে ঠিক আছে আপনারা আসেন, সমাধান দিয়ে দিব, এই কথা বলছে। বলার পরে ভাইয়া আমি আন্টি আমার আব্বু, এই 5 জনের গাড়ি ড্রাইভার আমরা বাসা থেকে গেছি ওদের বাসায় যাওয়ার পরে আমি বলছি মা আমি গাড়িতে বসে থাকি, তোমরা যাও। ও ভাইয়াও বলছে যে তুই গাড়িতে থাক, আমরা যাই দেখি কি বলে। পরে যখন তারা গেছে আমি কিন্তু কিছুই জানি না, আমি আমার মনের দিক থেকে ছিলাম যে ও যদি আমাদের ডিভোর্স না দিয়ে থাকে, বা আমার শ্বশুর শাশুড়ি যারা আছে তারা হয়তো বলবো যে ডিভোর্স করাবো না বা সংসার করবো, এরকম কোনো কথা। কিন্তু তারা কেউ কিছু বলেনি। আমার বাবা মা যখন বাসায় গেছে, আমার আব্বু পুরো বলা হয়নি যে বসে, এ কথা বলা হয়নি। আমি কান্না করি, তো মানুষ বলে যে মেয়েটা হুদুদি কান্না করে, সিম্পেটির জন্য কান্না করে, যাই হোক। তারপরে হইতেছে এই কথা বলার পরে আমার ফ্যামিলি যে গেছে, আমার ফ্যামিলি এসে বলে না যে বসেন, কিন্তু ভাইয়া গেছে আর আন্টি গেছে, তাদেরকে শরবত বানায়, তাদেরকে শরবত খাইতে হচ্ছে। কিন্তু আমার বাবা মা সেখানে উপস্থিত ছিল, তারা কিন্তু তার শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলে নাই যে বসেন বা শরবত খান, এরকম কোনো কথা। আমার বাবারও বলে নাই, আবার যা হয়েছে আমরা সংসার করবো, তারা কেউ বলে নাই যে সে মাফ চায়। আমি আমার হাজবেন্ডের কাছে, সরি এখন সে আমার হাজবেন্ড, আমি তার কাছে 8 মাসে মাফ চাইতে পর্যন্ত এসে অন্যায় না করে মাফ চাইছি। আমার ভিতর থেকে কষ্ট আসলে বিধে আমি না কান্না করে দিই। এই জন্য ভাবি কি যে শর্মিলা কান্না করে ভাই এখানে চোখের পানি ফেলাইছে, আপনার চোখের পানি দেখে বিশ্বাস করতেছে। তারপরে হচ্ছে যে আমার বাবা মা গিয়ে দেখে সেখানে কাজে উপস্থিত, সবকিছু লেখালেখি শেষ। এখন কাজে বলতেছে যে আপনার মেয়ের ডাক দেন। পরে আমার আব্বু মনে ডাক দিল, আমি কিন্তু তার কিছু জানি না, শুধু এতটুকুই জানি যে আমার আব্বু মনে সে বলে নাই যে বসেন বেরোবো কিছু। পরে আমি বাসার ভিতরে ঢুকি না, আমি ওখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার কাজে বলতেছে যে বসেন, আপনাদের তো 2 ফ্যামিলির মধ্যে মিল নিয়ে আপনাদের ডিভোর্স হইতেছে, এখন আপনি কি বলেন। পরে যখন আমি তখনও কিছু বলিনি, যখন দেখছি ওই কাগজে ওনার সাইন আগে দেওয়া, তখন আমি বুঝে ফেলছি যে এই মানুষটা তো প্রতিনিয়তই বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, হয়তো বা সে আগে দিয়ে দিছে। আমি কিন্তু এত বেশ বুঝে আমার মাথায় আমি নেইনি। তখন আমি কোনো কথা না বললাম, আমার বলতেছে যে কাবিনের টাকাটা নেন, এটা হচ্ছে আপনার ডেলিভারির টাকা, এটা আপনার পান, এটা আপনার অধিকার নেন। এই কথা বলে কাজে আমার হাতে টাকাটা দিছে। তো আমি বলতেছি যে আমি টাকাটা আমার লাগবে না, উনি যদি সেই ইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় টাকা লাগবে না। পরে উনি বলতেছে কেন নেবেন, এটা আপনার অধিকার। পরে আমি বলছি যে না। পরে আমার ভাই বলতেছে শর্মিলা নাও টাকাটা। পরে আমি ভাইয়ের দিকে তাকালাম, কাজের দিকে তাকালাম, তাকে টাকাটা আমার হাতে দিলাম। ওই যে নেওয়া আমি টাকাটা এখনো, আমি ওই টাকাটা আমি এখনো কিছুই নাই। বাসায় আসার পরে আমি বলছি মা টাকাটা দেওয়া, আমি দিয়ে জানি টাকাটা শুনবো, আমি অনেক কথা শুনবো, এই টাকার বোঝা আমি নিতে পারবো না। আমি জানি আমি কিছু বলতে চাইতেছিলাম না, এই সংসারটা আমি নিজের হাতে করছি, সেই জায়গায় আমি সংসারটা ভালো রেখেছি, আমার কষ্ট লাগে নাই। আমি যখন দেখছি যে সে আগে সই করছে সাদা কাগজের মধ্যে,
কিছু একটা লেখা ছিল আমার, মানে আমি নিজের ভিতর থেকে নিজের হারিয়ে ফেলছি। আমি ওই জায়গায়